বিশ্ববিদ্যালয় মিরপুর ১ ঢাকা প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রশিক্ষক আমি মোহাম্মদ সাজিম আহমেদ। সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ধাপে ধাপে পুরো বাচ্চিমের ব্যবহারটা আপনারা পেয়ে যাবেন। কোরিয়ান ভাষাটাকে যদি সুন্দর এবং নিখুঁতভাবে উচ্চারণ করতে চান সেক্ষেত্রে বাচ্চিমের ব্যবহার গুরুত্ব অপরিসীম। সুতরাং বাচ্চিমের ব্যবহার যদি ভালোভাবে যদি ধরতে পারেন তাহলে কোরিয়ানরা কি উচ্চারণ করছে সেটা ভালো বুঝতে পারবেন। যেমন লেখা থাকবে একরকম বইতে কিন্তু ওরা উচ্চারণ করছে ভিন্নভাবে। এই যে বইতে লেখা একরকম উচ্চারণ করছে অন্যভাবে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ইউজ অফ ভাচ্চিম, মানে ভাচ্চিমের ব্যবহার। তো চলুন আমরা আজকে ভাচ্চিমি ছায়ম মানে ভাচ্চিমের ব্যবহার, তাহলে আজকে ভাচ্চিমের ব্যবহারটা আমরা একটু খেয়াল করব। কেমন? এখন খেয়াল করেন, ব্যঞ্জন বর্ণ ভাচ্চিমের পরে যদি ইয়ং অবলিক হিউথ থাকে তাহলে উক্ত বাচ্চিমটি হিয়ং বা হিউতের স্থানে বসে উচ্চারণ করতে হয় বা হবে। তার মানে অল ব্যঞ্জন বর্ণ যদি কোনো একটা যদি বাচ্চিম আকারে নিচেই থাকে তাহলে উক্ত বাচ্চিমটি ইয়ং বা হিউতের স্থানে বসে উচ্চারণ করতে হবে। এখন চলুন আমরা উদাহরণের মধ্য দিয়ে প্রবেশ করবো। এখানে আছে কি ভোগী। ভোগী মানে কি? উদাহরণ। ভোগী মানে উদাহরণ। তো উদাহরণটা আমরা একটু দেখব যে আমরা এখানে যে থিওরিটা দিলাম, এই থিওরির আলোকে আমাদের গ্রামারটা প্রুফ করতে হবে। এখন ব্যঞ্জন বর্ণ ভাচ্চিমের পরে যদি ইয়ং বা হিউত থাকে তাহলে উক্ত বাচ্চিমটি ইয়ং বা হিউতের স্থানে বসে উচ্চারণ করতে হবে, মানে রিপ্লেসমেন্ট হয়ে যায়, প্রতিস্থাপন হয়ে যায়। কেমন? তো এখন দেখেন আমাদের এখানে আছে কি ইল অ নাদা, ইল অ নাদা, ইল ইল অ নাদা, ইল অ নাদা। কিন্তু কোরিয়ানরা এটা উচ্চারণ করবে না। কারণ কি? আমরা দেখেন এখানে যে লজিকটা দিয়েছি এই লজিকটা এখন আপনাকে পড়তে হবে আর মিলাতে হবে। তাহলে দেখেন তো এখানে এই যে ইল, তার মানে স্বরবর্ণের নিচে যা থাকবে সেগুলোকেই ভাচ্চিম বলে। এখন অনেক স্টুডেন্ট বলে যে স্যার ভাচ্চিমটা কি? ভাচ্চিমটা হচ্ছে ওই বর্ণ যদি স্বরবর্ণের নিচেই থাকে সেটাকে ভাচ্চিম বলা হয়। আমার স্বরবর্ণের নিচেই যতগুলো ব্যঞ্জন বর্ণ থাকবে সেগুলো সবই কি ভাচ্চিম। তার মানে এখানে কি ই এর নিচে কি রিয়ল আছে, ই এর নিচে এখানে রিয়ল আছে, তাই না? ইল অ নাদা। এখন কথা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ বাচ্চিম রিয়ল আছে, এরপরে ইয়ং আছে না? একটু খেয়াল করেন, দেখেন এখানে স্বরবর্ণ কি আছে? ইয়ং আছে, তাই না? এই ইয়ং থাকার কারণে এখানে যেখানে লজিক্যালি বলছে যে ব্যঞ্জন বর্ণ ভাচ্চিমের পরে যদি ইয়ং বা হিউত থাকে, এই জায়গাটা হচ্ছে আমাদের মূল ফোকাস, ইয়ং বা হিউত থাকে। তাহলে এখন এই রিওলটা এখন ইয়ং এর স্থলে চলে যাচ্ছে। দেখেন রিওলটা ছিল কোথায়? নিচে। রিওলটা ছিল নিচে, তাই না? এই যে ই এর নিচে রিওল ছিল, এখন ওই রিওলটা এখন ইয়ং এর স্থলে জায়গা দখল করে নিয়েছে, র হয়ে যাচ্ছে। কি হচ্ছে? র। তাহলে ই র নাদা, ই র নাদা। বইতে লেখা থাকবে আপনার এইভাবে, কিন্তু কোরিয়ানরা উচ্চারণ করবে এটা। এটাই হচ্ছে বাচ্চিমের ব্যবহার, এটাই বাচ্চিমের পার্থক্য। বইতে থাকবে একরকম লেখা কিন্তু কোরিয়ানরা উচ্চারণ করছে আর একরকম। এই যে বাচ্চিমের ব্যবহার যদি আপনি এ টু জেড যদি ভালোভাবে জানেন তাহলে ওদের উচ্চারণটা ধরতে পারবেন এবং পরীক্ষায় প্রশ্ন ভালোভাবে বুঝে পড়ে অ্যান্সার করতে পারবেন। সুতরাং বলবো যে পুরো ভিডিও ক্লাসটা বলবো যে আপনারা বাচ্চিমের ব্যবহারটা খুব সুন্দরভাবে দেখবেন। আমি পরবর্তী আরেকটা দেখি, ফিল অ, ফিল ইও হাদা, ফিল ইও হাদা লেখা রয়েছে এখানে, কিন্তু আমি উপরে যে গ্রামারটা দিয়েছি, যে থিওরিটা দিয়েছি, এই থিওরির আলোকে আপনারা এখন এটা সুন্দরভাবে আশা করি আপনারা বুঝতে পারবেন। কেননা বাচ্চিম নিচে রিয়ল আছে, তারপরে কি আছে? ইয়ং আছে। এই বাচ্চিম রিয়ল বর্ণটা ইয়ং এর স্থলে উঠে যাচ্ছে, তাহলে উচ্চারণ হচ্ছে কি ফি রিও। দেখেন উঠে চলে গেছে, রিও হয়ে গেছে। নিচে ছিল ফি, এখন ওই ইয়ং এর স্থলটাকে সরিয়ে দিচ্ছে, তাহলে ফি রিও। দ্যাট মিন্স সমসাময়িকে যেটা বলবো, যখন যে দল ক্ষমতায় থাকে ওই দলটা হচ্ছে কি ভাচ্চিম।
তার মানে আমলিক ভার্ব চিহ্ন এবং বিএমপি হচ্ছে ইয়ং বা হিউথ, এদের কোনো ভ্যালু নাই, ওটা রিপ্লেসমেন্ট হয়ে তার স্থানটা দখল করে নিচ্ছে, আমলিক যে তার জায়গাটা দখল করে নিচ্ছে ইয়ং বা ইউথের স্থলে চলে যাচ্ছে। তাহলে ফিরিও হাদা উচ্চারণটা হচ্ছে কি ফিরিও হাদা, প্রয়োজন হওয়া, ফিরিও হাদা প্রয়োজন হওয়া। কেমন? এখন আমি একটা লিখছি, তাহলে আপনারা একটু আমাকে বুঝাই দেখাবেন। আমি একটা লিখছি, আপনারা এখন আমাকে বুঝাই দেখাবেন। কেমন? আমরা এখন পরবর্তী বাচ্চিমে চলে যাচ্ছি। পরবর্তী 2 নম্বর রুলস যে বাচ্চিম আছে সেটাতে আমরা চলে যাচ্ছি। কেমন? 2 নম্বর ভাচ্চিমটা খেয়াল করেন, বলছে কি ভাচ্চিম গিউ দিগু ছিউ জিউ দিউ, এই পাঁচটাকে বলা হয় ভাওয়েল। যেমন আমাদের ইংলিশে এ ই আই ও ইউ আছে, এই পাঁচটা ভাওয়েল আছে, ঠিক তেমনি ওদেরও কিছু ভাওয়েল আছে পাঁচটা। হ্যাঁ, তো এটাকে আমি ওই ভাওয়েলের সাথে কম্পেয়ার করব যে গিউ দিগু ছিউ জিউ দিউ, এই বাচ্চার ব্যবহার ম্যাক্সিমাম পয়েন্টে আপনারা ব্যবহার করে পাবেন। সুতরাং এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? দেখেন ভাচ্চিম গিউ দিগু ছিউ জিউ দিউ এর পরে যদি আবার এদের কোন একটি বর্ণ পাওয়া যায়, তখন উক্ত বর্ণটি সাং বা ডাবল বর্ণ উচ্চারণ করতে হয়। তার মানে এই পাঁচটা যদি কোন আকারে ভাচ্চিম থাকে, আবার এই পাঁচটার পরেই যদি আবার কোন একটা ভাচ্চিম থাকে, মানে এই পাঁচটার মধ্যে কোন একটা ভাচ্চিম আছে, আবার তার পরের যে বর্ণটা আছে সেটাও এই পাঁচটার মধ্যে কোন একটা থাকতে হবে। থাকলে ওই থাকা বর্ণটি বা ওই পাওয়া বর্ণটি সাং বা ডাবল বর্ণ উচ্চারণ করতে হবে। সুন্দর একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা প্রবেশ করব, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি। ভগি মানে কি? উদাহরণ। এখানে দেখেন মক দা, মক দা, তাই না? এখানে বইতে লেখা আছে কি মক দা, কিন্তু কোরিয়ানরা উচ্চারণ করবে কি মক তা। কেননা আমরা এখানে যে লজিকটা দিয়েছি, এই লজিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাচ্চিম গিউ দিগু ছিউ জিউ বা বিউ, এই পাঁচটার মধ্যে কোন একটা বাচ্চিম বিউ কোন একটা আছে কিনা। তাহলে গিউটা হচ্ছে কি ভাচ্চিম, স্বরবর্ণের সাথে কি নিচে গিউটা ভাচ্চিম আছে, এবং এখানে দেখেন যে দ্বিগুণটা আছে, এই দ্বিগুণটাও এখানে আছে, এই দ্বিগুণটাও এখানে আছে। তার মানে এই গিয়কের কারণে দ্বিগুণ বর্ণটি সাং বা ডাবল বর্ণ হয়ে যাচ্ছে। দেখেন লজিক্যালি, তাহলে কোরিয়ানরা উচ্চারণ করবে কি মক তা, মক তা, মক তা। তাহলে এখন আমরা দ্বিতীয় যে উদাহরণটা আছে সেটা একটু ফলো করব। কি আছে এখানে? জিউত বাচ্চিম আছে, খাদ্দা, তাই না? তাহলে জিউত এখানে কি দেখেন, এখানেও জিউত আছে, এই পাঁচটার মধ্যে জিউতটা কি এখানে বাচ্চিম আছে। আবার এখানে যে দ্বিগুণটা, এই দ্বিগুণটা পরে পাওয়া বর্ণটা কি দ্বিগুণ। তাহলে এখন এই জিউতের কারণে, এই জিউতের কারণে দ্বিগুণ বর্ণটা এখন সাং দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুতরাং খাত্তা, খাত্তা মানে থাকা, খাত্তা মানে থাকা। তাহলে 2 নম্বর যেটা হচ্ছে এটা তাহলে কি ইফতা, ইফতা উচ্চারণ হবে, উচ্চারণ হবে কি লেখা রয়েছে ইফতা, কিন্তু বইতে কোরিয়ানরা উচ্চারণ করবে কি ইফতা, ইফতা, ইফতা। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন খেয়াল করুন পরবর্তী যে 3 নম্বর যে রুলসটা আছে, 3 নম্বর রুলস হচ্ছে বাচ্চিম রিয়লের পরে যদি রিয়লের দেখা হয়, বা বাচ্চিম রিয়লের পরে যদি নিয়ম থাকে, অথবা বাচ্চিম নিয়মের পরে যদি রিয়ল থাকে বা থাকলে, তখন উক্ত বর্ণদ্বয় ল ল উচ্চারণ করতে হয় বা হবে। তার মানে আপনি যখন যে ওয়ার্ডটা দেখবেন যে বাচ্চিম রিয়লের পরে রিয়ল আছে কিনা, তারপরে বাচ্চিম রিয়লের পরে নিয়ম আছে কিনা, অথবা বাচ্চিম নিয়মের পরে রিয়ল আছে কিনা, এই যদি তিনটার কোন একটা লজিক যদি আপনি পান, এই তিনটার মধ্যে কোন একটা লজিক যদি আপনি পান, তখন উক্ত বর্ণদ্বয় উচ্চারণ উভয়টাই ল ল হয়ে যাবে। নিচেরটাও ল হবে, উপরেরটাও ল হবে। এখন খেয়াল করুন ভগিতে, ভগিতে আমরা যাবো, ভগিতে গেলে ক্লিয়ার হলো ভগি কি উদাহরণ। তো এখানে দেখেন বাচ্চিম রিয়লের পরে আবার রিয়ল আছে, তার মানে নিচেও রিয়ল আছে, পরে যেও রিয়ল আছে, এই জন্য উভয়ের উচ্চারণটাই ল ল হবে। পাল রি, কখনো পাল রি হবে না, পাল রি আনিও,
পাল্লি 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 পাল্লি। পরবর্তী ডায়লগে চলে যাই আমরা। দেখেন আছে কি শিন রাং, শিন রাং, কিন্তু কোরিয়ানরা উচ্চারণ করবে কি শিল্লাং, শিল্লাং, শিল্লাং উচ্চারণ করবে। তার মানে নিয়নের পরেও রিয়েল থাকলে দেখেন এখানে কি আছে রিয়েল, নিয়নের পরে রিয়েল আছে, এখানেও বাচ্চিম নিয়নের পরে রিয়েল আছে, এই জন্য নিচেরটাও ল হচ্ছে উপরেরটাও ল হচ্ছে। শিল্লাং মানে কি বর, শিল্লাং মানে বর। তাহলে আমাদের এখানে 3 নম্বর বাচ্চিমটা শর্টকাটে কি বুঝতে পারি যে বাচ্চিম রিয়েলের পরে যদি রিয়েল থাকে, বাচ্চিম নিয়নের পরে যদি রিয়েল থাকে, অথবা বাচ্চিম রিয়েলের পরে যদি নিয়ন থাকে, এই তিনটার কোন একটা লজিক যদি পান সেক্ষেত্রে উক্ত বর্ণটাই দুইটাই ললা উচ্চারণ করতে হবে। আশা করি 3 নম্বর বাচ্চিমটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আমরা এখন চলে যাচ্ছি চতুর্থ বাচ্চিমে। 4 নম্বর বাচ্চিমটা একটু খেয়াল করেন। ভাচ্চিম বিরূপের পরে যদি নিয়ন অবলিক মিম থাকে বা থাকলে তখন উক্ত বাচ্চিমটি মিম উচ্চারণ করতে হয় বা হবে। তার মানে যখন বাচ্চিম বিরূপ আছে তারপরে যদি নিয়ন বা মিম থাকে, বাচ্চিম বিরূপের পরে যদি নিয়ন অবলিক মিম থাকে তখন উক্ত বাচ্চিম বিরূপটা মিম উচ্চারণ করতে হবে। দ্যাট মিন্স ম উচ্চারণ করতে হবে। সুন্দর করে আমরা আশা করি ভৌগিক আমরা ক্লিয়ার হব। তো ভৌগিক আছে কি ইপনিদা। যদি আমরা এই বাচ্চিমটা যদি থিওরি যদি আগে না পড়ি তাহলে আমরা প্রুফ করতে পারবো না। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে দলিল দরকার আছে। সুতরাং আমরা দলিল দিলাম, এখন দলিলের জন্য একটা উপযুক্ত উদাহরণ দিতে হবে। তো এই উদাহরণটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে ওখানে পড়লাম বাচ্চিম বিয়োগের পরে নিয়মটা নিয়ম থাকলে উক্ত বাচ্চিম বিয়োগটি মিম উচ্চারণ করতে হবে। তার মানে দেখেন এখানে বাচ্চিম আকারে কি আছে বিয়োগ আছে, তারপরে কি নিয়ন আছে, তাহলে বাচ্চিম বিয়োগ আছে তারপরে কি আছে নিয়ন আছে। এই বাচ্চিম বিয়োগের কারণে নিয়ন বর্ণটা কি এখন নিয়ম উচ্চারণ করতে হচ্ছে ইমনিদা, ইমনিদা। কোরিয়ানরা উচ্চারণ করবে ইমনিদা। তাহলে আমরা এখন কি এই যে লজিকগুলো এই বাচ্চিমগুলো যদি ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে সঠিক উচ্চারণটা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। কেমন? তাহলে এখন উচ্চারণ হচ্ছে কি বইতে লেখা থাকবে ইপনিদা, বইতে লেখা থাকবে ইপনিদা, কিন্তু কোরিয়ানরা উচ্চারণ করবে কি ইমনিদা। আশা করি চতুর্থ বাচ্চিমটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আমরা এখন চলে যাচ্ছি পঞ্চম বাচ্চিমে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন খেয়াল করেন পঞ্চম 5 নম্বর বাচ্চিমের রুলসটা কি বলছে বা পঞ্চম বাচ্চিমটি কিভাবে আসতে পারে। দেখেন বাচ্চিম হিউতের পরে যদি বিয়োগ দীর্ঘ জিউত বিয়োগ থাকে বা থাকলে, অথবা বাচ্চিম বিয়োগ দীর্ঘ জিউত বিয়োগের পরে যদি হিউত থাকে তখন উক্ত বর্ণদ্বয়। তার মানে এখানে একটু বোঝার আছে যে বাচ্চিম হিউতের পরে যদি বিয়োগ দীর্ঘ জিউত বিয়োগ থাকে বা বাচ্চিম বিয়োগ দীর্ঘ জিউত বিয়োগের পরে যদি হিউত থাকে, তার মানে আপনি যদি হিউতের পরে যদি এই 4টার কোন একটা যদি বাচ্চিম থাকে বা এই 4টা বাচ্চিমের পরে যদি হিউত থাকে, মানে অল্টারনেটিভ বাচ্চিম হিউতের পরে যদি বিয়োগ দীর্ঘ জিউত বিয়োগ এই 4টা যদি কোন একটা তার পাওয়া যায় বা এই 4টা বাচ্চিমের পরে যদি হিউত বর্ণ পাওয়া যায় তখন উক্ত পাওয়া বর্ণটি হিউত ইজ ইকুয়াল টু খিউত উচ্চারণ করতে হবে, দীর্ঘ ইজ ইকুয়াল টু থিউত উচ্চারণ করতে হবে, জিউত ইজ ইকুয়াল টু সিউত উচ্চারণ করতে হবে এবং বিয়োগ ইজ ইকুয়াল টু ফিউত উচ্চারণ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কি বাচ্চিম হিউতের পরে যদি বিয়োগ দীর্ঘ জিউত বিয়োগ পাওয়া যায় বা ওই 4টা বাচ্চিমের পরে যদি হিউত পাওয়া যায় তাহলে উক্ত বর্ণদ্বয় বিয়োগ ইজ ইকুয়াল টু খিউত উচ্চারণ করতে হবে, দীর্ঘ ইজ ইকুয়াল টু থিউত উচ্চারণ করতে হবে, জিউত ইজ ইকুয়াল টু সিউত উচ্চারণ করতে হবে, বিয়োগ ইজ ইকুয়াল টু ফিউত উচ্চারণ করতে হবে। এখন সুন্দর আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে আশা করি এই বাচ্চিমটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এখন উদাহরণে দেখেন যোগ দা যোগ দা যোগ দা যোগ দা, কারণ হিউত যদি নিস্তারিত তো
তাই না? কিন্তু আমাদের যে লজিকটা দিয়েছি যে হিউতের পরে যদি এই চারটার কোনো একটা আছে কিনা দেখতে হবে, তাহলে হিউতের পরে কি দ্বিগুণ আছে, বাচ্চিম হিউতের পরে কি আছে, বাচ্চিম দ্বিগুণ আছে, তাই না? এই হিউতের কারণে দ্বিগুণটা এখন কি যাচ্ছে, থিউত হয়ে যাচ্ছে। এই জন্য কোরিয়ানরা উচ্চারণ করবে কি যোথা, যোথা, যোথা মানে কি ভালো। আবার দেখেন অত গে আছে, কিন্তু এই হিউত আছে না বাচ্চিম, এই হিউতের কারণে গিউক বর্ণটা কি দেখেন, গিউক থাকলে খিউক হয়ে যাচ্ছে। তাহলে অতক্ষে, অতক্ষে মানে কিভাবে, অতক্ষে কিভাবে। আশা করি 5 নম্বর বাচ্চিমটা বা 5 নম্বর বাচ্চিমটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব 6 বাচ্চিমে, 6 নম্বর বাচ্চিমে। 6 নম্বর বাচ্চিমটা একটু খেয়াল করেন, খুব সহজ একটা বাচ্চিম এবং খুব গুরুত্বপূর্ণ উচ্চারণ বলবো আমি এটা। আপনার তযুক্ত যতগুলো বাচ্চিম আছে, একটা বিষয় মাথায় রাখবেন, তযুক্ত যতগুলো বাচ্চিম, যেমন দ্বিগুণ, শিউত, জিউত, থিউত, হিউত, এগুলো বাচ্চিম যদি মিশে থাকে তাহলে ওগুলো কি ত হয়। তার মানে তযুক্ত যতগুলো বাচ্চিম পাবেন সকল তযুক্ত বাচ্চিমের পরে নিয়ম থাকলে তখন উক্ত বাচ্চিমটি নিয়ম উচ্চারণ করতে হবে। তার মানে তযুক্ত বাচ্চিমের পরে যদি নিয়ম থাকে তখন উক্ত তটাও ন উচ্চারণ করতে হয়। খুব সুন্দরভাবে একটা উদাহরণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। ভোগ মানে কি উদাহরণ, তো উদাহরণটা দেখেন, এখানে আছে কি ভাত নুন, ভাত নুন দ্বিগুণ যদি মিশেই থাকে তাহলে ত হয়। তাহলে এই তর কারণে কিন্তু দেখুন তারপর নিয়ন আছে, এই তযুক্ত বাচ্চিমের পরে নিয়ন থাকলে ওই নিয়নটা তটা এখন ন উচ্চারণ করতে হবে। তার মানে তযুক্ত বাচ্চিমের পরে উপরে কি আছে, দ্বিগুণটা বাচ্চিম আকারে ত আছে, তারপর আছে কি উপরে নিয়ন আছে, এই নিয়নের কারণে এই বাচ্চিম দ্বিগুণটা এখন ন হয়ে যাচ্ছে। তাহলে কোরিয়ানরা উচ্চারণ করবে হান্নুন, হান্নুন, হান্নুন। ঠিক আছে? এখন আমি আপনাদের জন্য একটা উচ্চারণ দিচ্ছি, সেটা আমাকে একটু উচ্চারণ করে একটু দেখাবেন প্লিজ। এই উচ্চারণটা কি হবে একটু আমাকে সবাই একটু দেখান, উচ্চারণটা কি হবে। ইতনুন আছে কিন্তু রিয়েল উচ্চারণ কি হবে, সবাই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবেন যে ইতনুন আছে কিন্তু এর উচ্চারণটা কি হবে। এটা হলো আপনাদের জন্য, কেমন? বাচ্চিম রিয়েলের পরে যদি গিউ, জিউ, বিউ থাকলে তখন উক্ত বর্ণদ্বয় সাং বা ডাবল বর্ণ উচ্চারণ করতে হয়। আমরা ভোগীতে একটু ক্লিয়ার হব, বাচ্চিম রিয়েল আছে তারপরে আবার জিউত আছে, এই রিয়েলের কারণে বাচ্চিম জিউতটা, এই রিয়েল বাচ্চিমের কারণে জিউত বর্ণটাকে সাং হয়ে যাচ্ছে। তার মানে কি ইল চং, ইল চং, ইল চং মানে কি সময়সূচি, ইল চং মানে সময়সূচি। তাহলে যদি বাচ্চিমটা আমরা না বুঝতে পারি তাহলে আমরা উচ্চারণ করতাম কি আগে ইল জং, ইল জং, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ইল চং, ইল চং। তার মানে বাচ্চিম রিয়েলের পরে যদি গিউ, জিউ, বিউ থাকে তখন উক্ত বর্ণদ্বয় সাং উচ্চারণ করতে হবে। তাহলে ইল চং, ইল চং, সময়সূচি, কেমন? এখন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, এটা আমাকে করে দেখাবেন, কেমন? এটা সঠিক উচ্চারণ কি হবে একটু আমাকে সবাই একটু কমেন্টসে জানাবেন। এটা কি আলগেট হবে নাকি আলকেতসুলিদা, আমাকে একটু জানাবেন, কেমন? 8 নম্বর বাচ্চিমটা একটু খেয়াল করেন। 8 নম্বর বাচ্চিমটা বলবো খুবই গুরুত্বপূর্ণ। এটা জোড়া বাচ্চিম, কিন্তু জোড়া বাচ্চিম ব্যবহারটা আমরা আলাদা একটা সাইডে দিয়েছি, জোড়া বাচ্চিমের ব্যবহারটা সম্পূর্ণ আলাদাভাবে একটা ব্যাখ্যা দিয়েছি, সুতরাং জোড়া বাচ্চিমটা ওখানে দেখবেন। তবে এই জোড়া বাচ্চিমের সাথে আলাদা অন্য কোনো একটা সংগতিপূর্ণ একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে, কেমন? তো খেয়াল করেন, বাচ্চিম রিয়েল নিয়ম যদি থাকে, জোড়া বাচ্চিম আকারে যদি রিয়েল নিয়ম থাকে তখন বাচ্চিম রিয়েল নিয়মের পরে গিউ, দ্বিগু, ছিউ, জিউ থাকলে তখন উক্ত বর্ণদ্বয় গিউক ইজ ইকুয়াল টু
সাংবিয়োগ, সাংবিভূত, সাংজিউত, সাংবিয়োগ উচ্চারণ করতে হবে। তার মানে বাচ্চিম রিয়েল নিয়ম থাকলে, বাচ্চিম রিয়েল নিয়মের পরে যদি গিয়ুত, দ্বিগুত, সিউত, জিউত থাকে তখন আপনার পরিবর্তিত সাউন্ড চলে আসবে। গিয়ুত ইজ ইকুয়াল টু সাংগিয়ুত, দ্বিগুত ইজ ইকুয়াল টু সাংদ্বিগুত, জিউত ইজ ইকুয়াল টু সাংজিউত এবং সিউত ইজ ইকুয়াল টু সাংসিয়ত উচ্চারণ করতে হবে। সুন্দর একটা ভঙ্গি দ্বারা আমরা আশা করি ক্লিয়ার হব। ভঙ্গি দেখেন এখানে রিয়েল নিয়ম থাম আছে কি, থাম, থাম, তারপরে কি গিয়ক আছে না, এই রিয়েল নিয়মের কারণে এই গিয়কটা সাংগিয়ক হয়ে যাচ্ছে এবং রিয়েলটা হাইট হয়ে যাচ্ছে। এই জায়গাটা শুধু উচ্চারণ হবে কি, বাচ্চিম নিয়মটা উচ্চারণ হবে এবং বাম পাশের রিয়েলটা কি হাইট হয়ে যাবে। আর ওই রিয়েলের কারণে ওই গিয়কটা কি সাংগিয়ক হয়ে যাচ্ছে। তাহলে কি থাম গো, থাম গো, থাম গো, মানে মনে হচ্ছে এমন কিছু। হ্যাঁ, তারপর আছে কি আপনার ছম দা আছে, তাই না? এখানেও বাচ্চিম রিয়েল নিয়ম আছে, তারপরে আবার কি দ্বিগুত আছে। এই রিয়েল নিয়মের কারণে দেখেন জোড়া বাচ্চিম একটা শর্ত আছে যে বাচ্চিম বাচ্চিম রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম, রিয়েল ফিয়মের ক্ষেত্রে ডান পাশ, বাকি ক্ষেত্রে বাম পাশ। তো এই জোড়া বাচ্চিম ব্যাপারটা আপনি বলবেন যে আগে একটা গ্রামারটা আলোচনা দেখলে, জোড়া বাচ্চিমটা দেখলে আপনার এখানে সহজ হবে। তো এখানে আমরা কেন আমরা নিয়মটা কেটে দিই, নিয়মটা রেখে দিচ্ছি আর রিয়েলটা বাচ্চিমটা সরাই দিচ্ছি। এর অর্থ আপনি ওই জোড়া বাচ্চিম ব্যবহারটা যখন দেখবেন তখন আশা করি ক্লিয়ার হবেন। কেমন? তো যেহেতু আমাদের এখানে রিয়েল নিয়ম জোড়া বাচ্চিম আছে, তারপরে দ্বিগুত আছে, তার মানে রিয়েলটা উঠে যাচ্ছে। তাহলে এখন তার ফরম্যাটটা আসলে কি এটা, তার মানে বাচ্চিম নিয়মের পরে দ্বিগুত থাকলে এই নিয়মটা এখন কি বাচ্চিম দ্বিগুত সাংদ্বিগুত হয়ে গেছে। তাহলে কি ঝম দা, ঝম তা, ঝম তা। তাহলে সঠিক উচ্চারণ কি এখানে সম্পূর্ণ বুঝতে পারছি যে বাচ্চিমের ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট। কোরিয়াতে যদি আপনি সুন্দরভাবে রিয়েল সাউন্ড যদি নিতে চান, সেক্ষেত্রে বাচ্চিমের ব্যবহার বা বাচ্চিমের গুরুত্ব অপরিসীম। সুতরাং আমাদের এখন আরো বাচ্চিম আছে, সেগুলো আমরা দেখাচ্ছি, আপনারা একটু প্লিজ আমাদের সাথে থাকবেন। কেমন? এখন আমরা 9 নম্বর বাচ্চিম নিয়ে আলোচনা করব। 9 নম্বর বাচ্চিম নিয়ে আলোচনা করব। তো 9 নম্বর রুলসটা হচ্ছে যে বাচ্চিম নিয়ন নিয়মের পরে, বাচ্চিম নিয়ন অবলিক নিয়মের পরে যদি গিয়ুত, দ্বিগুত, জিউত থাকে তখন উক্ত বর্ণদ্বয় সাং উচ্চারণ করতে হয়। তার মানে গিয়ুত ইজ ইকুয়াল টু সাংগিয়ুত, দ্বিগুত ইজ ইকুয়াল টু সাংদ্বিগুত, জিউত ইজ ইকুয়াল টু সাংজিউত উচ্চারণ করতে হবে। তার মানে শর্টকাট কথা হচ্ছে যে বাচ্চিম নিয়ন অবলিক নিয়মের পরে যদি গিয়ুত, দ্বিগুত, জিউত পাওয়া যায় তখন উক্ত পাওয়া বর্ণগুলো সব সাং হয়ে যাবে। এটা উদাহরণটা আমরা খেয়াল করি, দেখেন সিংকো, সিংকো মানে কি পরে, সিন্দা থেকে সিংকো শব্দটা আসছে। হ্যাঁ, মানে পরে মানে জুতা পরা। অলরেডি এগুলো এই সিংকো বা সিন্দা এগুলো সব জুতা পরার ক্ষেত্রে, পায়ে পরিহিত সবকিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেমন? তো সিংকো মানে পরা বা পরে, তাহলে সিংকো। এখন এখানে আছে কি বাচ্চিম নিয়ন আছে, তারপরে আছে কি গিয়ুক আছে। এই বাচ্চিম নিয়মের কারণে বাচ্চিম গিয়ুকটা এখন আমাদের সাংগিক উচ্চারণ করতে হচ্ছে কি সিন কো উচ্চারণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই বাচ্চিমটা যদি না জানতাম তাহলে আমরা উচ্চারণ করতাম কি সিন গো। কি উচ্চারণ করতাম? সিন গো। যেহেতু আমরা বাচ্চিমটা মাথায় ধরে ফেললাম, ইনশাআল্লাহ এখন আমাদের সঠিক উচ্চারণটা হবে কি সিন গো, পড়া বা পড়ে। তারপরে আছে কি আন, ইনজি, ইন জি আছে, তাই না? তাহলে জোড়া বাচ্চিমের ব্যবহার হচ্ছে কি আমরা যেটা যদি ওই যে শর্ত আছে যদি রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম থাকলে ডান পাশ ব্যবহার করতে হবে, বাকি ক্ষেত্রে বাম পাশ। তো এখানে দেখেন আমরা এখানে জোড়া বাচ্চিম কি নিয়ম এবং জিউত আছে। তাহলে আমরা ওই যে জোড়া বাচ্চিম যে শর্ত আছে কোনটা ডান পাশ কোনটা ব্যবহার করবো বাম পাশ, এটা ওখানে দেখলে জোড়া বাচ্চিমের শর্তটা দেখলে আমরা এখানে আশা করি ক্লিয়ার হবো। তো আমি এখানে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, যেহেতু এখানে আমরা এখন নিয়ম জিউত আছে তাহলে আমরা বাম পাশটা নিয়মটা ব্যবহার করবো, সেই নিয়ম নিয়ে চলে আসলাম। এখন নিয়মের পরে কি আছে? জিউত আছে। এই কারণে এখন জিউতটা কি আন চি হয়ে যাচ্ছে, আনচি। আনচি মানে আনচি, আনচি বসা এমন কিছু। কেমন? তো
গ্রামারটা আশা করি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। আমরা এখন চলে যাচ্ছি 10 নম্বর বাচ্চিমে। 10 নম্বর বাচ্চিমটা খেয়াল করেন, বলছে দুটি স্বরবর্ণের মাঝে যদি হিউত থাকে বা থাকলে তখন উক্ত হিউত বর্ণর বা উক্ত হিউতের উচ্চারণ হয় না, বা উক্ত হিউত বর্ণের উচ্চারণ হয় না। তার মানে দুটি স্বরবর্ণের মাঝে যদি হিউত থাকে তাহলে উক্ত হিউত বর্ণের উচ্চারণ সাইলেন্ট হয়ে যায়। সুন্দর একটা ভঙ্গি দ্বারা আমরা আশা করি ক্লিয়ার হব। দেখেন দুটি স্বরবর্ণ, যেমন ফি ই আছে এখানে, তারপরে হিউতের সাথে কি আছে এ আছে, তাহলে এই যে ফি হ্যাঙ্গি এই যে হ্যাঁ, এই হ্যাঁ দুটি স্বরবর্ণের মাঝে কি আসলে হিউত আছে না? দেখেন তো এখানে বি এর সাথে ই আছে আর হিউতের সাথে স্বরবর্ণ এ আছে, তার মানে দুটি স্বরবর্ণের মাঝে হিউত আছে। তো দুটি স্বরবর্ণের মাঝে হিউত থাকলে উক্ত স্বরবর্ণের উক্ত হিউতের উচ্চারণ সাইলেন্ট হয়ে যায়, তখন উচ্চারণ হয় কি ফি অ্যাঙ্গি। যেহেতু আমি এখানে লিখে দেখেছি উচ্চারণের ক্ষেত্রে জাস্ট আসলে ইয়ংটা এখানে আসবে না, ইয়ং তো ব্যবহার থেকেও নাই, না থেকেও নাই, কেমন? তো ফিয়াঙ্গি উচ্চারণ, তার মানে দুটি স্বরবর্ণের মাঝে যদি হিউত থাকে উক্ত হিউতের উচ্চারণ সাইলেন্ট হয়ে যায়, তাহলে ফিয়াঙ্গি। এখন চলে যাবো আমরা 11 নম্বর বাচ্চিমে। 11 নম্বর বাচ্চিমটা একটু খেয়াল করি, অনেক গুরুত্বপূর্ণ বাচ্চিম। যে বাচ্চিম থিউত দ্বিগুতের পরে যদি ই থাকে, কি বলছে আবার খেয়াল করি, ভাচ্চিম দ্বিগুত থিউতের পরে যদি ই থাকে তখন উক্ত বাচ্চিমটি বা উক্ত বর্ণদ্বয় বা উক্ত বাচ্চিমটি থিউত ইজ ইকুয়াল টু সিউত, দ্বিগুত ইজ ইকুয়াল টু জিউত উচ্চারণ করতে হয় বা হবে। তার মানে এখানে যদি বাচ্চিম দ্বিগুত থিউতের পরে যদি ই যুক্ত স্বরবর্ণ থাকে তখন উক্ত বাচ্চিম থিউত ইজ ইকুয়াল টু সিউত উচ্চারণ করতে হবে, দ্বিগুত ইজ ইকুয়াল টু জিউত উচ্চারণ করতে হবে। সুন্দর একটা ভঙ্গির মাধ্যম দ্বারা আমরা এই গ্রামারটা আশা করি খুব বুঝতে পারবো। এখন চলে যায় উদাহরণে। ভঙ্গি উদাহরণে বলছে, দেখেন খাথি। দেখেন অনেক সময় আমরা ছাত্রদের অনেক ভাবে গ্রামারটা দিই, তারপরে ওরা বলে স্যার এটা দেখাচ্ছে যে এক সপ্তাহ 2 সপ্তাহ পরে যে বলে স্যার এই উচ্চারণটা কেন হলো। এই যে সার্কেল, ওরা কিন্তু বাসায় স্টাডি করে না, হ্যাঁ, স্টাডি না করার কারণে এটা ওরা ভুলে যাচ্ছে। তার মানে বাচ্চিম গুলো যা দিব, আমি বলবো যে আজকে যে বাচ্চিম গুলো দিচ্ছি এই বাচ্চিম গুলো আপনারা প্রতিদিন ঘুমানোর আগে, এক কথায় ঘুমাতে যাবেন তার আগে আধা ঘন্টা আপনার বাচ্চিমের শীটটা নিয়ে আপনারা পড়া শুরু করে দিবেন, বা আমার ভিডিওটা একবার করে দেখবেন, তাহলে দেখবেন যে বাচ্চিম নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আমাদের আলোচনায় চলে যাই। তাহলে আছে কি খাথি, তাই না? তাহলে এখানে এই খাথি, এখানে যে লজিকটা আছে দ্বিগুত থিউতের পরে যদি ই থাকে, তাহলে দ্বিগুত থিউত আছে, থিউতের পরে কি আছে ই আছে, এই ই এর কারণে থিউত ইজ ইকুয়াল টু কি উচ্চারণ করতে হবে? এখন আমাদের সিউত উচ্চারণ করতে হবে, কেমন? সেই থিউতটা সরে যে রিপ্লেসমেন্টে সিউত চলে আসলো। এখন আমি প্রথম যেটা গ্রামার দিয়েছিলাম, ব্যঞ্জন বর্ণ ভাচ্চিমের পরে যদি ইয়ং বা হিউত থাকে তাহলে উক্ত বাচ্চিমটি ইয়ং বা হিউতের স্থানে বসিয়ে উচ্চারণ করতে হয়। সেই ব্যঞ্জন বর্ণ সিউতের পরে কি আছে ইয়ং আছে, তাই না? এই ইয়ং এর স্থলে এখন এই সিউতটা চলে যে উচ্চারণ হচ্ছে কি খাচ্ছি। কোরিয়ানরা উচ্চারণ করবে খাচ্ছি, কিন্তু বইতে লেখা থাকবে খাথি। যদি আপনি খাথি উচ্চারণ করেন তাহলে ভুল, আর সঠিক উচ্চারণ হচ্ছে কি খাচ্ছি। ওকে, তো ইনশাআল্লাহ আবারও দেখা হবে জোড়া বাচ্চিমের ফুল একটা আলোচনা নিয়ে। যারা জোড়া বাচ্চিম বোঝেন নাই, আমার এই জোড়া বাচ্চিমের আলোচনাটা একটু পরবর্তী যে আলোচনা থাকবে সেখানে আপনারা দেখে নেবেন। সুতরাং বলবো গ্রামার, আমি যে বাচ্চিম গুলো 1 থেকে 12 থেকে 13টা আমাদের কিন্তু রুলস আমরা সাপ্লাই দিয়েছি আপনাদের মধ্যে, কিন্তু অন্যান্য চ্যানেল গুলো দেখবেন এগুলো আপনার 30-40টা করে বুঝায়, কিন্তু আসলে এর কিছু শর্টকাট মেথড আছে। এই একটা মেথডের মধ্য দিয়ে আপনাকে আমি খুব অল্প
স্বল্প পরিসরে বাচ্চিমগুলো পুশ আপ করতে পারি। যেমন দেখেন আমি যদি একটু ভাঙি, এখানে বাচ্চিম কিন্তু দুইটা ব্যবহার আছে, একটা থিওতের ব্যবহার আছে, একটা দ্বিগুতের ব্যবহার আছে। তো এই দ্বিগুত থিওতের একই রুলস হচ্ছে ই, তাহলে আমি এই দুইটাকে আমি একটা করেছি। তার মানে এইভাবে আমার দেখেন আপনি যদি হিসাব করেন আমার অনেকগুলো বাচ্চিম যদি আমি এক এক করে করি তাহলে প্রায় 30-40টা বাচ্চিমের ব্যবহার হয়ে যাবে। তো আমি এতগুলো জানি না করে আমি জানিটাকে একটা ছাত্রদের মাঝে কিভাবে খুব স্বল্প পরিসরে পুশ আপ করা যায় সেটা হচ্ছে আমাদের এমটিএলসির মূল লক্ষ্য উদ্দেশ্য। কেমন? তো সুতরাং বলবো যে আমার এই বাচ্চিম 11টা বা 12টা 13টা বাচ্চিম আছে, এই বাচ্চিমটা আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনাদের বই ভালোভাবে রিডিং পড়তে বা লিসেনিং শুনতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা খুব পরিপূর্ণরূপে ভক্তি সহকারে দেখবেন এবং পরবর্তী কমেন্টস জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।